দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কেমন আছে অর্থনীতি এই অনুষ্ঠানে। দর্শক, এই অনুষ্ঠানে আমরা কথা বলি বাংলাদেশের অর্থনীতির গতি প্রকৃতি, এর সম্ভাবনা এবং চ্যালেঞ্জ নিয়ে। দর্শক, আমি তৌফিকুল ইসলাম খান। আজ কথা বলবো স্বাস্থ্য খাতের যে কমিশন রিপোর্ট এসছে সেই কমিশন রিপোর্টের সম্পর্কে এবং কিভাবে এটার বাস্তবায়ন এগিয়ে নেওয়া যাবে। আমার সাথে আলোচনার জন্য আজকে যুক্ত আছেন দুজন অতিথি। আমার সাথে আছেন সৈয়দ আব্দুল হামিদ এবং আমার সাথে আছেন শাফিউন নাহিন শিমুল। তারা দুজনেই বাংলাদেশের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট আছেন তার অধ্যাপক। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমার অনুষ্ঠানে আসার জন্য। দর্শক, আলোচনা শুরু করবার আগে বাংলাদেশ টেলিভিশনের একটা ছোট প্রতিবেদন আমরা দেখে তারপর আলোচনা শুরু করছি। রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে গঠিত স্বাস্থ্য সংস্কার কমিশন তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের কাছে। সংবিধান সংশোধন করে প্রাথমিক স্বাস্থ্য সেবাকে একটি মৌলিক অধিকার হিসেবে অন্তর্ভুক্ত করে দরিদ্রদের জন্য বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা দেওয়ার প্রস্তাব করেছে স্বাস্থ্য খাত সংস্কার কমিশন। স্বতন্ত্র স্বাস্থ্য সার্ভিস চালু, মেডিকেল পুলিশ গঠন, জাতীয় বাজেটের 15% স্বাস্থ্য খাতে বরাদ্দের মতো একগুচ্ছ সুপারিশ রয়েছে কমিশনের প্রতিবেদনে। এসব সুপারিশকে যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। কমিশনের প্রস্তাবিত সুপারিশগুলো স্বাস্থ্য খাতের দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। স্বাস্থ্য ব্যবস্থার যে একটা সামগ্রিক মূল্যায়ন হয়েছে, একেবারে মন্ত্রণালয় থেকে শুরু করে গ্রাম পর্যন্ত, হাসপাতাল থেকে শুরু করে ওষুধপত্র, মানুষের চাহিদা, মানুষের সন্তুষ্টি, সব মিলিয়ে যদি বলি খুব ভালো একটা মূল্যায়ন হয়েছে। এই যে সুপারিশগুলো আসছে সেগুলোকে বাস্তবায়ন করতে হলে একটা বড় উদ্যোগ নিতে হবে। ছোট কোনো উদ্যোগ দিয়ে এটা কিছু হবে না। এখানে অযৌক্তিক পরীক্ষা নিরীক্ষা আছে যেটা আদৌ দরকার নেই, অযথা ওষুধ দেওয়া হচ্ছে যার কোনো প্রয়োজন নেই, এমনকি অপ্রয়োজনীয় অস্ত্রোপচার করা হচ্ছে। ভয়াবহ ব্যাপার এগুলো আসলে। তার মানে এটা বিশাল অনিয়ম চলছে। এই সংস্কার যতগুলো প্রস্তাব আছে সবগুলো যদি যথাসময়ে পালন করা হয় সেখানে দুর্নীতি থাকবে না, জবাবদিহিতা থাকবে, যথেষ্ট সংখ্যক চিকিৎসক থাকবে, অন্যান্য স্বাস্থ্যসেবা দানকারী থাকবে, এগুলো সম্ভব। ঐক্যমতের অপেক্ষায় না থেকে স্বাস্থ্য সংস্কার কমিশনের কিছু কিছু সুপারিশ এখনই বাস্তবায়নের তাগিদ দিচ্ছেন জনস্বাস্থ্যবিদরা। প্রস্তাবিত সুপারিশগুলো বাস্তবায়িত হলে তা হবে দেশের স্বাস্থ্য খাতের জন্য ঐতিহাসিক পদক্ষেপ, এমনটাই অভিমত স্বাস্থ্য বিশেষজ্ঞদের। দর্শক, আপনার প্রতিবেদনটি দেখলেন। আমরা আলোচনা শুরু করছি। প্রফেসর হামিদ, আপনাকে দিয়েই শুরু করি। স্বাস্থ্য খাতের যে সংস্কার কমিশন রিপোর্ট, এটা 2 সপ্তাহ হলো জমা পড়েছে এবং এটার প্রকাশ হওয়ার পরে আমাদের স্বাস্থ্য খাত খুবই গুরুত্বপূর্ণ একটা খাত। তার বিভিন্ন দিক সম্পর্কে পরামর্শগুলো তারা দিয়েছেন, সুপারিশ দিয়েছেন। আপনার কাছে, আমি জানি এটা খুবই বড় একটা রিপোর্ট, কিন্তু কিছু মূল জায়গা যেগুলো আপনি মনে করেন যে খুবই গুরুত্বপূর্ণভাবে পরামর্শ হিসেবে এসছে এবং আমাদের সেগুলো বিবেচনা করা উচিত বা আরও সেগুলোকে পর্যবেক্ষণ করা উচিত, সেই বিষয়ে যদি প্রথমে বলেন। বাংলাদেশে প্রথমবারের মতো একটা স্বাস্থ্যের একটা সংস্কার কমিশন হয়েছে এবং তারা একটা রিপোর্ট প্রডিউস করেছে এবং রিপোর্টটা ব্যাপক, এটা 300 পৃষ্ঠার উপরে একটা রিপোর্ট এবং সেখানে প্রত্যেকটা চ্যাপ্টার ব্যাপক একটা রিভিউ করা হয়েছে, সেক্টরের আদি পন্ত ওই ইস্যুগুলো দেখা হয়েছে এবং তারপরে রেকমেন্ডেশন দেওয়া হয়েছে এবং ওখানে সুপারিশ আকারে সারসংক্ষেপও দেওয়া হয়েছে। সেখানে 32টা বড় দাগে সুপারিশ আছে, তার ভিতরে অসংখ্য ছোট ছোট সুপারিশ আছে আর কি। আমি যদি কয়েকটা বলি, নিশ্চয়ই রিপোর্ট যারা পড়বেন তারা বুঝতে পারবেন। তার মধ্যে কয়েকটা বড় দাগের ভিতরে যেটা বলা হয়েছে সেটা একটা স্বাস্থ্য কমিশন গঠন করার কথা বলা হয়েছে, যে স্থায়ীভাবে একটা স্বাস্থ্য কমিশন গঠন করার কথা বলা হয়েছে এবং এই স্বাস্থ্য কমিশন কি কাজ করবে, তার গঠন পঠন কি হবে, সেটা বিস্তারিত সংশ্লিষ্ট চ্যাপ্টারে বলা হয়েছে। দ্বিতীয়ত যেটা, সেটা হচ্ছে যে বাংলাদেশ হেলথ সার্ভিস আর কথা বলা হয়েছে, যে এটাও যে আমাদের যেমন জুডিশিয়াল সার্ভিস আছে তাদের এরকম একটা সিস্টেম আছে, সেরকম এখনকার সরকারি ক্যাডার সার্ভিসের থেকে এটাকে আলাদা করে এখন যেভাবে মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হচ্ছে সেটা থাকবে, বাট সেটার একটু গঠন পঠন আলাদা করে বলা হয়েছে এবং সেটাও বিস্তারিত আছে। আরেকটা যেটা বলা হয়েছে যে মেডিকেল ক্যাডারের যে রিক্রুটমেন্ট সেটাকে
এখন যেটা কমন একটা সিভিল সার্ভিস পরীক্ষা বিসিএস পরীক্ষার মাধ্যমে হচ্ছে সেটাকে আলাদা করার কথা বলা হয়েছে। এর বাইরে যদি আমরা যাই যে প্রাইমারি কেয়ারের ক্ষেত্রে সার্ভিস ডেলিভারিতে সেখানে খাতোয়ারি অনেক কিছুই বলা হয়েছে। প্রাইমারি কেয়ারের ক্ষেত্রে বড় একটা রিকমেন্ডেশন আসছে এবং ভালো, সেটা আমরা মনে করি, সেটা আমাদের অনেকের কথা সেখানে রিফ্লেক্টেড হয়েছে। সেটা হচ্ছে যে আমাদের যে গ্রামীণ যে স্বাস্থ্যসেবা আছে, বিশেষ করে 3 ধারার স্বাস্থ্যসেবা ছিল, এটা আমরা আগেও বলেছি। একটা হচ্ছে কমিউনিটি ক্লিনিক, যেটা ওয়ার্ড লেভেলে, আর দুটো ছিল আমাদের ইউনিয়ন লেভেল। একটা হচ্ছে এফডব্লিউসি, যেটা ফ্যামিলি অধিদপ্তরের মাধ্যমে পরিচালিত হতো, আর একটা হচ্ছে সাব সেন্টার, যেটা স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে পরিচালিত হতো। এই তিনটাকে একত্রিত করে একটা মডেলের কথা বলা হয়েছে, যেখানে যে ইউনিয়নে একটাই ইউনিয়ন হেলথ সেবা কেন্দ্র থাকবে এবং তার গ্রামীণ সেবা কেন্দ্রগুলো থাকবে কমিউনিটি ক্লিনিককে কেন্দ্র করে করা হয়েছে। এটা একটা, আমি মনে করি যে এটা একটা ভালো রিকমেন্ডেশন। এবং এটা একটা জায়গাতে গেলেই ওই পরিবার পরিকল্পনা, স্বাস্থ্য এবং সব পুষ্টি সংক্রান্ত যে বিষয়গুলো আছে একসাথে পাওয়া যাবে। একসাথে হবে। এবং আমাদের যেটা 3 ধারায় পরিচালিত হতে গিয়ে দেখা যাচ্ছিল যে 3 ধারারই লোকবল সাব অপটিমাল লোকবল ছিল, কারোরই কিন্তু পরিপূর্ণ লোকবল ছিল না, সেজন্য কেউ কিন্তু পারপোজ সার্ভ করতে পারছিল না। সো ওখানে প্রচুর রকমের ওয়েস্টেজ হচ্ছিল, মিসইউজ হচ্ছিল রিসোর্সে। এই 3 ধারাকে যদি এক ধারায় যেটা বলা হয়েছে সেটা যদি আসলেই করা যায়, তাহলে কিন্তু এটা একটা যুগান্তকারী সূচনা হবে। কারণ তখন এই রিসোর্সগুলো ইন্টিগ্রেটেড হয়ে যদি রিপারপোজ করতে পারি এবং তাদেরকে যদি ট্রেনিং দেওয়া যায়, তাহলে কিন্তু নতুন হিউম্যান রিসোর্সের বেশি দরকার হবে না এবং নতুন ফাইন্যান্সেরও বেশি দরকার হবে না। ওই ফাইন্যান্স কিন্তু রিঅর্গানাইজ করে এটা ভালো একটা লেভেলে যাওয়া যেতে পারে। সেকেন্ডারি টার্সিয়ারি হেলথ কেয়ারে বলা হয়েছে যে ফ্যাসিলিটিগুলো ডেভেলপ করতে হবে, রেফারেল সিস্টেম প্রতিষ্ঠা করতে হবে, এরকম অনেক কিছু খুচরা অনেক কিছু কিন্তু বলা হয়েছে, যেগুলো দীর্ঘদিন ধরে আলোচনা হয়েছে। সিস্টেমে যে বিষয়গুলো দীর্ঘদিন ধরে যে আলোচিত হয়েছে সেগুলো মোটামুটি এখানে সবগুলো পয়েন্টই কম বেশি এসেছে। আর ফাইন্যান্সিংয়ে ওকে সুনির্দিষ্ট প্রেসক্রিপশন এসেছে, যে রেকমেন্ডেশন এসেছে যে সেখানে বাজেট বিশেষ করে জিডিপির 5% বরাদ্দ রাখার উপরে জোর দেওয়া হয়েছে, বা আমাদের রাষ্ট্রীয় যে বাজেট সেটা 15% বা বরাদ্দ করতে হবে। এবং সেখানে একটা আইনের কথা বলা হয়েছে যে এটা একটা আইন করতে হবে, স্বাস্থ্য অর্থায়ন আইন, যাতে এই 5% জিডিপির এটা নিশ্চিত করা যায়, সেরকম কিছু বলা হয়েছে আর কি। আমরা যদি মেডিকেল এডুকেশনের দিকে যাই, সেখানেও সুনির্দিষ্ট কিছু পরামর্শ আছে। মেডিকেল এডুকেশনের কোয়ালিটি কীভাবে বাড়ানো যাবে সে জায়গায় কিন্তু আছে, যে সেখানে অ্যাক্রিডিটেশন করতে হবে। আমাদের যে মেডিকেল এডুকেশনের যে গ্লোবাল যে বডিগুলো আছে তাদের অনুকরণে এখানেও কাজ করতে হবে এবং তাদের সাথে অ্যাফিলিয়েশন করতে হবে, এরকম কিন্তু অনেক কিছু আছে। প্রাইভেট সেক্টরকে উন্নত করার জন্য বেশ কিছু পরামর্শ দেওয়া হয়েছে। ফার্মাসিউটিক্যাল এর জন্য বলা হয়েছে, বিশেষ করে ফার্মাসিউটিক্যাল আমাদের সরকারি হসপিটালে যে ওষুধের অপ্রাপ্ততা আছে সেই জায়গাগুলোতে 24/7 ফার্মাসিউটিক্যাল সার্ভিস চালু করা ইত্যাদি ইত্যাদি, এরকম কিন্তু অনেক কিছুই বলা হয়েছে। আমি এই জায়গায় যদি আপনাকে জিজ্ঞেস করি প্রফেসর শিমুল, জনগণের পক্ষ থেকে বলি যে আমি আসলে জনগণ হিসেবে চাই যে আমরা যেন খুবই স্বল্প মূল্যে বা সেই অর্থে বিনামূল্যে আমি স্বাস্থ্যকে অধিকার হিসেবে একটা গুণগত পরিষেবা চাই। আসলে এইটা তো জনগণের কাছ থেকে, সেইটার লক্ষ্যে, এবং আমরা জানি যে বাংলাদেশে আমাদের নিজেদের স্বাস্থ্যের খরচ যেটা জনগণ নিজের পকেট থেকে দেন, এইটার হার পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি। বিশ্বের কোনো দেশেই এত বড় অংশ স্বাস্থ্য খরচে জনগণের পকেট থেকে যায় না। এইটাকে কমিয়ে আনা, বিশেষত আমার যারা দরিদ্র মানুষ, প্রান্তিক মানুষ আছেন, তাদের জন্য স্বাস্থ্য সেবাকে বা পরিষেবাকে আরও বেশি অ্যাফোর্ডেবল করা এবং এটার কোয়ালিটি নিশ্চিত করা, এইটা কি কতখানি রিফ্লেকশন আপনি দেখেন যে এই স্বাস্থ্য কমিশনের রিপোর্টের যদি বাস্তবায়ন হয় তাহলে করা সম্ভব? স্যার যেটা বলছিলেন যে আসলে স্বাস্থ্য কমিশন যে রিপোর্টটা করেছে, এটা আমি বলবো যে কংগ্রেচুলেট দ্যাম। অ্যাটলিস্ট একটা আমাদের কী সমস্যাগুলো, এগুলো অনেক দিন ধরে আলোচনা হয়েছে, আমরা বিভিন্ন প্রোগ্রামে আলোচনা করেছি, সবার সেমিনারে সবাই জানে, আপনিও জানেন, গবেষণা অনেক কিছু আসছে। এইগুলো এখন একটা জায়গায় চলে আসলো, এটা একটা গুড স্টার্টিং পয়েন্ট, আমি বলবো পজিটিভ সাইড। আমরা এখন প্রবলেমগুলো জানি এবং এটা গভর্নমেন্ট ডকুমেন্ট, সো গভর্নমেন্ট এটা আইডেন্টিফাই করেছে যে এই প্রবলেমগুলো আছে সেক্টরে এবং এগুলোতে হাত দিতে হবে। সেটা একটা খুব ভালো দিক, ভালো কাজ আমি বলবো। আর যেটা সেকেন্ডলি স্যার যেটা বলেন, প্রাইভেট সেক্টরের কিছু আলোচনা এসছে, এটার সাথে ফার্মাসিউটিক্যালের যে আমাদের প্রমোশনাল যে বিষয়গুলো, সেটা রেস্ট্রিক্ট করা, সরাসরি সাক্ষাৎ করা যাবে না,
গিফট নেওয়া যাবে না, এই জিনিসগুলো কিন্তু চলে আসছে। তো এগুলো এতদিন আমরা বলতাম ইনফর্মালি অথবা এরকম কোনো মানে অনেক 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 ক্ষেত্রে বেশি- অভিযোগ আছে যে জি জি আহ, ডাক্তাররা যেখান থেকে যদি রেফারাল করেন Right. তাদের রেফারেল সিস্টেমের কারণে তারা একটা কমিশন পায়, একটা যে একটা কারণে ইনসেন্টিভ মেকানিজম ছিল যে আর কি। কারণে প্যাথোলজি খরচ বা টেস্টের খরচ আমরা যেটা বলি টেস্টের খরচটা অনেক বেশি তো হয়। এটা আমার চোখে অন্তত পড়ে নাই যে ডায়াগনস্টিক জায়গাটা টাচ করে নাই, যে ডায়াগনস্টিকের যে কমিশনের জায়গাটা টাচ করেছে বলে আমার মনে হয় না। মানে রিকমেন্ডেশন নেই, হয়তো প্রবলেমসে আছে কিন্তু রিকমেন্ডেশন আমি দেখিনি। ফার্মাসিউটিক্যালে যেটা বলেছে, যেহেতু আপনি জানেন যে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ তারা গিয়ে একটা ইনসেন্টিভ মেকানিজম এটা জানে সবাই আছে, এতদিন আলোচনা হতো কিন্তু এখন একটা গভর্নমেন্ট ডকুমেন্টে চলে আসলো যে এই ব্যাপারগুলো আছে, এটা ভালো দিক। আর আপনি যে প্রশ্নটা যদি আমি সরাসরি এবার উত্তর দেই, যে ওখানেও কিছু সুনির্দিষ্ট প্রস্তাব আছে, যেমন হলো প্রাইমারি হেলথ কেয়ারকে এখন এটা সাংবিধানিক অধিকার হিসেবে প্রতিষ্ঠিত করার, আইন করার, এটা কিন্তু একটা সাজেশন আছে এবং ফ্রি সবাইকে দিতে হবে। প্রবলেম হলো চ্যালেঞ্জ যে জায়গাটায় আছে সেটা তো আমাদের এখন আসলে ফ্রি আছে এখনও পর্যন্ত। যে যদি আপনি ওয়ার্ডে যান, কমিউনিটি ক্লিনিক বা যে ইউনিয়ন পর্যায়ে যে ফ্যাসিলিটিগুলো আছে এগুলো তো সার্ভিস ফ্রি, অলমোস্ট ফ্রি। যদি সত্যি ফ্রি প্রাথমিক চিকিৎসা দিতে পারে হ্যাঁ। তাহলে তো আপনার সেটা আমাদের যারা জনগণ আছেন তাদের সেই খরচটার দরকার হচ্ছে না। তো এবং রেফারেল সিস্টেমটা যদি সত্যিকার অর্থেই আমরা দিতে পারি, যে প্রথমে আপনি প্রাথমিক জায়গায় যাবেন এবং রেফারেল দিয়ে যাবেন, তাহলে প্রথমেই আপনাকে একটা সেকেন্ডারি বা টার্সিয়ারি লেভেলে গিয়ে খরচটা করতে হচ্ছে না। বা ওষুধের যদি প্রাপ্যতা নিশ্চিত করা যায়, একটা বড় জায়গা হলো যে ওষুধের প্রাপ্যতা থাকে না আর কি। সরকারি হসপিটালে গেলেও ওষুধটা বাইরে থেকে কিনতে হবে, এবং এটাই আমরা দেখেছি আমাদের গবেষণায় যে সেই টাকাটা সবচেয়ে বেশি। কমিশনের রিপোর্টে আছে 24/7 যে ফার্মেসির ব্যবস্থা সহ। এখানে একটা প্রবলেম যেটা, যখন আমরা বলছি যে প্রাইমারি হেলথ কেয়ার সাংবিধানিক একটা বাধ্যবাধকতা, অন্য কেয়ারগুলো না, তখন প্রবলেম হয় যেটা প্রাইমারি হেলথ কেয়ারের ডেফিনেশনটা কী হবে। এটা একটা বড় চ্যালেঞ্জ হয়ে যাবে আর কি। কারণ প্রাইমারি হেলথ কেয়ার তো এখন ঢাকা মেডিকেলও দিচ্ছে, তার মানে এটাকে যদি প্রপার ডেফিনেশনে না নিয়ে আসা যায় তাহলে এটা ইমপ্লিমেন্টেশন চ্যালেঞ্জ আছে আর কি। হ্যাঁ, কারণ সাংবিধানিক বাধ্যবাধকতা মানেই হচ্ছে যেটা, সেটা হচ্ছে আমি যদি প্রাইমারি হেলথ কেয়ারটা না পাই, আই ক্যান গো টু দ্য কোর্ট। এই সাংবিধানিক বাধ্যবাধকতা মানে সেইটা। তাহলে সেই জায়গাগুলোতে আমাদেরকে প্রাইমারি হেলথ কেয়ারের ডিমার্কেশন যেরকম দরকার হবে এবং সেই মানে সেন্টারগুলোকে সেইভাবে সাজাতে এই হবে। প্রসঙ্গে আমি আপনাকে বলি, এইটা যদি সেইভাবে সাজাতে হয় তাহলে কি আমরা আমাদের সক্ষমতা অনুযায়ী এটাকে সাজাবো, নাকি যেটা হওয়া উচিত সেটা সাজিয়ে সক্ষমতাকে আনবো সেই জায়গায়? নিশ্চয়ই আমাদের তো সক্ষমতার বিষয় আছে, আমরা তো আর হয়তো একদিনেই তার আমরা চলে যেতে পারবো না, একটা মাইলস্টোন অ্যাচিভ করতে পারবো না। তবে জোর যেটা দেওয়া হয়েছে সেটা পজিটিভ, যেটা শিমুলও বললে, যেটা সেটা হচ্ছে যে একটা সাংবিধানিক বাধ্যবাধকতার ভিতরে আসলে তখন সরকারের এমনি পলিটিক্যাল মোটিভটা চলে আসে। আমাদের এমনি সাধারণত পলিটিক্যাল মোটিভটা আসে না, যেটা দিতে হবে। আমরা জানি তো এটা সংবিধানে তো আছেই যে স্বাস্থ্য সংবিধানের একটা মৌলিক অধিকার, কিন্তু সেইভাবে কিন্তু কখনো সেটা দেখা তাদেরও হয়নি, একটা পলিটিক্যাল কমিটমেন্ট বা সিদ্ধান্ত এক হয়নি। ধরনের হ্যাঁ। জবাবদিহিতা তৈরি হ্যাঁ, হবে, তাই হ্যাঁ, তো? এটাই right, তো বড় right. বিষয়। দর্শক, আমরা একটা ছোট বিরতি নিচ্ছি। আমরা বিরতির পর আলোচনায় ফিরবো। আমরা আমাদের যারা আলোচক আছেন তাদের কাছে জানতে চাইবো যে এই কমিশনের রিপোর্টে যে সুপারিশগুলো আছে এটা বাস্তবায়নের পথে কি চ্যালেঞ্জ আছে এবং সেটা কিভাবে আমরা অতিক্রম করতে পারি। আমাদের সাথে থাকবেন। ফ্যাসিবাদের দিনলিপি, প্রযোজনা আফরোজা সুলতানা ও আল মামুন। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়। দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কেমন আছে অর্থনীতি এই অনুষ্ঠানে। আমি তৌফিকুল ইসলাম খান। আজ কথা বলছিলাম স্বাস্থ্য খাতের যে কমিশন রিপোর্ট এসছে তার সুপারিশ নিয়ে। বিরতির আগে প্রফেসর হামিদ কথা বলছিলাম যে আমরা যেই সুপারিশগুলো বাস্তবায়ন করলে আমাদের দিন শেষে জনগণের যেই স্বাস্থ্য খাতে খরচ সেটা কমবে, তাদের যেই গুণগত মান স্বাস্থ্যসেবায় সেটা আসবে। একটা বড় চ্যালেঞ্জ হলো যে আমি যেটা দেখি সেটা হলো যে সরকারি স্বাস্থ্য পরিষেবা থাকা সত্ত্বেও হয়তো মানুষ এখন বেসরকারি বিভিন্ন ধরনের স্বাস্থ্য পরিষেবার ভিতরে যান।
যখন প্রাথমিক স্বাস্থ্যটা ফ্রি করে দেওয়া হবে, সেইটা কি মানে বেসরকারি জায়গায় গেলেও করা সম্ভব, এবং সেটা যদি করতে হয় তাহলে এইটা বেসরকারি হাসপাতালে গিয়েও আমি হয়তো একই প্রাথমিক স্বাস্থ্যসেবা নিলাম, কিন্তু খরচ দরকার হবে না, সেই মডেলটা কেমন হতে পারে আসলে? এখন যেহেতু গভর্নমেন্টের একটা সংস্কার কমিশন এটা করেছে, এটা একটা কমিটিও না, সো এটা গভর্নমেন্টের একটা স্বীকৃত বড় ধরনের একটা স্বীকৃতি আমি যেটা বলবো, তাহলে সেটা যারা স্বীকার করেছে এই প্রবলেমগুলো আছে এবং এই রেকমেন্ডেশন এইভাবে সেই প্রবলেম সলভ করা যায়, তাহলে সেই জায়গায় এখন সরকারের যেটা উচিত ওই পর্যায়ে তো পরে, সেটা হচ্ছে যে এখন একটা টাস্ক ফোর্স করে দেওয়া যে এই রিফর্মটা কিভাবে করা সম্ভব হবে। কারণ এখানে কিন্তু জেনেরিক সেন্সে এইটা করতে হবে, এটা করা উচিত, এটা করা দরকার, এইরকম করে কিন্তু বলা হয়েছে মোটামুটি জেনারিক সেন্স আর কি। হ্যাঁ, কিন্তু রিফর্ম আর সিস্টেম স্ট্রেংথেনিং কিন্তু একটা আলাদা জিনিস। এখানে রিফর্ম এবং সিস্টেম স্ট্রেংথেনিংকে দুটোকে একসাথে মিশিয়ে ফেলা হয়েছে, এই জন্য রিপোর্টটা একটু ক্লামজি হয়ে গেছে। বাট সব জিনিসগুলো কিন্তু ওর ভিতরে আছে, এই জন্য একটা টাস্কফোর্স করা দরকার, তার একটা ফ্রেমওয়ার্ক করবে যে কোন জিনিসটাকে কিভাবে বাস্তবায়ন করলে অন্য জিনিসগুলো টাচ হবে। এটা ধরেন যে একটা কন্ট্রোল নবের মতো, যে সুইচটা এক জায়গায় দেওয়া হবে কিন্তু সেই সুইচটা অনেক জায়গায় কাজ করবে। সো টাস্ক ফোর্সের কাজ হবে এরকম একটা কাঠামো দাঁড় করানো, যে এইটা ইমপ্লিমেন্টেশন করার জন্য। এইটা যদি করা হয় তাহলে প্রথমে যদি আমি প্রাইমারি হেলথ কেয়ার, যেহেতু এটা সাংবিধানিক অধিকার বা সেখানেই ফোকাসটা করা হয়েছে এবং রাইটলি সেটা দরকার, কারণ প্রাইমারি হেলথ কেয়ার হচ্ছে একটা স্বাস্থ্য সিস্টেমে প্রায় 80% ফোকাস থাকা উচিত। তাহলে সেখানে করতে গেলে আগে যে গভর্নমেন্টের সেন্টার, যেমন ইউনিয়নে যেটা বলা হয়েছে গ্রামীণ এলাকায়, সেটাকে ঠিক করা হোক, এবং শহরে যেটার কথা বলা হয়েছে যে সরকারিভাবে যেটা করা দরকার সেটা আগে ঠিক করা হোক। এইটা ঠিক করে মানুষকে এখানে এনকারেজ করা হোক যে তোমরা এখানে যাও, কারণ মানুষ সরকারি জায়গায় সার্ভিস পেলে কিন্তু যাবে, সে তো প্রাইভেটে যাচ্ছে বাধ্য হয়ে, কারণ সরকারি জায়গায় সার্ভিসটা নাই, কাঙ্ক্ষিত সার্ভিসটা নাই, কোয়ালিটি সার্ভিসটা নাই এবং টাইমলি সার্ভিসটা নাই, ফলে সে যাচ্ছে কিন্তু প্রাইভেটে। সে তো পয়সা এমনি খরচ করে না, রাইট? সো বাধ্য হয়ে খরচ করে। তাহলে এটা যদি স্ট্রেংথেনিং করা যায়, যেটা রেকমেন্ডেশন করা হয়েছে, তাহলে যেটা হবে যে মানুষ এখানে যাওয়া শুরু করবে, এবং তারপরে যদি দরকার হয় যে না সরকার প্রাইমারি হেলথ কেয়ার একা দিয়ে পাচ্ছে না, তাহলে সরকার তখন অন্য মডেলিটিতে যেতে পারে। যেমন একটা এসওপি যদি করে দেওয়া হয়, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার, এবং সেই এসওপির অধীনে সরকারি জায়গায়ও সার্ভিস দেবে এবং বেসরকারি জায়গায় ওই এসওপি অনুযায়ী সার্ভিস দেবে, সেখানে সরকার কিন্তু স্ট্র্যাটেজিক পারচেজিং মাধ্যমে কিনে নিতে পারে যদি ফ্রি দেওয়ার সুযোগ দেওয়া হয়, যেটা এখানে বলা হয়েছে। কিন্তু আমি যেটা মনে করি যে শুরুটাই সরকারের যে কমিটমেন্টটা যেটা করা হয়েছে সরকারি সিস্টেমের গ্রামে এবং শহরে, সেটা আগে করা হোক, করে সেটা স্ট্রেংথেনিং করে সেখান থেকে সার্ভিস ডেলিভারি শুরু করা হোক। সেটা স্ট্রেংথেনিং হলে আমার মনে হয় না যে কিছু জায়গা ছাড়া যেখানে সরকার পৌঁছাতে পারে না, বিশেষ করে হার্ড টু রিচ এরিয়া, হাওড় চর, কোস্টাল, এই জায়গাগুলোতে সাধারণত সরকার পৌঁছাতে পারে না, কারণ সেখানে সরকার সার্ভিস নিয়ে যাওয়াটা কঠিন। সেই সমস্ত জায়গায় হয়তো সরকার এখন শুরুতে হয়তো বেসরকারি পর্যায়ে চিন্তা করতে পারে, তাও একটা স্ট্যান্ডার্ড এসওপি ভিত্তিক হতে হবে। প্রফেসর শিমুল, এই জায়গা থেকেই যদি চিন্তা করি যে একটা তো জায়গা রয়েছে যে আমার সরকারি কাঠামো বা সরকারি পরিষেবাগুলোকে আরও শক্তিশালী করা, আর একটা জায়গা হলো আমার বেসরকারি যে স্বাস্থ্য পরিষেবা আছে এইটাকে আমি জবাবদিহিতার ভিতরে এনে এবং এইটাকে একটা আমি সুশাসনের ভিতরে আনা, এই দুটোকে বড়োভাবে দেখা হয়। কারণ এর সাথে যেমন স্বাস্থ্য পরিষেবা সরাসরি আছে, তার সাথে হয়তো ঔষধের সরবরাহ, গুণগত মান, এই জায়গাগুলো আছে। তো কোনটাকে প্রায়োরিটির ভিতরে কোন ধরনের চ্যালেঞ্জগুলো রয়েছে আর কি সরকারের জন্য যদি এগুলোকে বাস্তবায়ন করতে যায়? আমাদের কাঠামোতে কিন্তু খুব বেশি অসুবিধা নেই, বরঞ্চ বেশি আছে। সেই জন্য কিন্তু ডুপ্লিকেশন কমানোর জন্য ইউনিয়ন সদরে আমরা বলছি এক করতে, এবং কমিশনের রিপোর্টে তাই এসছে। সমস্যাটা হলো যে সার্ভিস কিন্তু আন্ডার ইউটিলাইজড, আপনারা হয়তো গবেষণায় দেখেছেন, এবং এই যে সর্বশেষ হাউজহোল্ড ইনকাম এক্সপেন্ডিচার সার্ভেতেও কিন্তু আসছে মোর দ্যান 80% কিন্তু মানুষ প্রাইভেট সেক্টর থেকে এসে সার্ভিসটা নেয়। তাহলে আমাদের স্ট্রাকচার কিন্তু অনেক উন্নত দেশের তুলনায়ও ভালো। আমাদের স্ট্রাকচার যদি দেখি যে প্রতিটা উপজেলা সদরে বা ওয়ার্ড লেভেলে আমাদের সার্ভিস আছে, কিন্তু প্রবলেম হলো মানুষ যাচ্ছে না। কেন যাচ্ছে না? এখানে আপনার ওষুধের স্বল্পতা আছে, টেস্ট পাওয়া যাচ্ছে না, স্যার যেটা বলেন, যখন দরকার ওই টাইমে সার্ভিসটা পাচ্ছে না, অথবা যখন দরকার যেই সার্ভিসটা দরকার সেটা, সেই জন্য কিন্তু সে প্রাইভেটে যাচ্ছে। কারণ প্রাইভেটে যে আমরা প্রাইমারি কেয়ারটা যদি অ্যালাউ করি যে প্রাইভেট থেকেও নেওয়া যাবে ফ্রি, আমাদের প্রাইভেট সেক্টর কিন্তু আসলে ওইভাবে প্রাইমারি কেয়ার আলাদাভাবে দেয় না। ডাক্তারের ভিজিট ছাড়া, যেটা ধরেন ক্লিনিকে গেলাম, একটা কনসালটেশন ছাড়া কিন্তু ওইভাবে প্রাইমারি কেয়ার দেওয়ার জন্য আমাদের বেসরকারি ফ্যাসিলিটিগুলো রেডি না। তারা মূলত হচ্ছে
হসপিটালাইজেশন ইনপেশেন্ট কেয়ার দিচ্ছে মূলত ব্রডলি। তাই সেই জায়গাটায় একটা বড় গ্যাপ আছে, তাদেরকে যদি আমরা ইন্টিগ্রেট করি তারা কি রেডি আছে কিনা, তারা কিন্তু রেডি না, ওই সিস্টেম আমাদের রেডি না। এবং এই জায়গাগুলো হচ্ছে এখন বড় চ্যালেঞ্জ আমরা যদি ইমপ্লিমেন্ট করতে চাই। এবং এই রিফর্ম কমিশনের রিপোর্ট আমার পুরাটা যতটুকু পড়া হয়নি, প্রথম অংশ শেষের অংশটা পড়ে আমি যেটা দেখলাম, তার প্রাইভেট সেক্টরকে কীভাবে আরও ইন্টিগ্রেট করা যায়, এই জায়গাটা আমার কাছে মনে হয় একটু গ্যাপ রয়ে গেছে। তাহলে যদি আপনাদেরকে আমি প্রশ্ন করি যে দুটো ধরনের চ্যালেঞ্জ আমি দেখি, একটা হলো যে আমার কাঠামোগত জায়গা যেখানে আইন প্রতিষ্ঠান সুশাসনের বিষয় রয়েছে, আর একটা হলো আমার আর্থিক সক্ষমতার ব্যাপার রয়েছে, কারণ যেই মাত্রায় বিনিয়োগ করতে বলেছেন সেটা হয়তো অনেক বেশি। দুটোর মধ্যে প্রাথমিকভাবে বড় চ্যালেঞ্জ কোনটা এবং কোনটা হয়তো আমাদের প্রায়োরিটাইজ করতে হবে যদি আমি বলি আর কি, যে কাঠামো আইন এটাকে করবো বা সুশাসন আনবো, নাকি আমার আর্থিক যেই সক্ষমতা দরকার সেইটাতে মনোযোগ? আমরা যেটা আশা করেছিলাম যে একটা রিডিজাইন, পুরো সিস্টেমটাকে রিডিজাইন, এটা খুব বেশি নাই। তো সেই জায়গাটায় যদি আসি, আমাদের অর্থায়ন একটা অবশ্যই বড় চ্যালেঞ্জ। এখন অর্থায়ন 5% দিবে, আমাদের সেই সক্ষমতা আছে? কোন সেক্টর থেকে কমাবে আমরা কি সেটা জানি? এবং এই 5% যদি আমাদের অতিরিক্ত বরাদ্দ দিতে হয়, ফিসকাল স্পেসটা কি আমাদের আছে কিনা, সেই আলোচনাগুলো ওই আলোচনা অর্থায়নের আলোচনাটায় বিরতির পরে যায়। কিন্তু প্রফেসর হামিদ, আপনিও কি মনে করেন কিনা যে একটা বড় অংশ কাঠামোগত যেই আমাদের দুর্বলতাগুলো আছে এইটাকে যদি আমি অ্যাড্রেস করতে পারি, অর্থায়নের বিষয়টা বড় না? একটার সাথে আরেকটার সাথে লিঙ্কড। একদিকে কাঠামোগত উন্নয়ন যদি আমি না করি, তাহলে আমি অর্থায়নের জায়গায় গিয়ে অর্থায়নটা আমি পাবো না এবং সেটা খরচও করতে পারবো না। কারণ হচ্ছে যে এখন আমরা যে 42,000 কোটি টাকা যে গত বছর দেওয়া হলো, প্রায় 42,000 কোটি টাকা, আপনি দেখেন যে এর প্রায় 18 থেকে 20,000 কোটি টাকা খরচ হবে না। অলরেডি কিন্তু রিভাইজ বাজেটে একটা বড় অংশ কিন্তু নিয়ে নেওয়া হয়েছে, হ্যাঁ। আর তারপরে যেটা, সেটা আপনি এই মুহূর্তে যদি দেখেন যে কত পার্সেন্ট খরচ করতে পারে নাই। তার মানে এই জায়গাটা যদি আমরা পরিবর্তন না করি তাহলে কিন্তু এটা হবে না। আপনি মনে করেন যে একটা কলসি, সেই কলসিতে 40 লিটার পানি ধরে, আবার যেটা হচ্ছে সেটা হচ্ছে যে 15 লিটার খরচ করতে পারছেন না, সো 25 লিটার খরচ করছেন, এবং সেই 25 লিটারের ভিতরে আবার 10 লিটার আপনার যাচ্ছে, দেখা যাচ্ছে যে মিস ইউজ হচ্ছে, ওয়েস্টেজ হচ্ছে, আপনি 15 লিটার আসলে খরচ করতে পারছেন। এখন যদি ওখানে আপনি 120 লিটার, যেটা বলা হয়েছে যে 15%, 120 লিটার পানি দেন, তাহলে ওই তো কলসির সাইজ বড় করতে হবে। কলসির সাইজ বড় না করলে তো হবে না, সেই জন্য অ্যাক্টিভিটিস বাড়াতে হবে। সেই জন্য এই রিফর্ম কমিশনে যেটা বলা হয়েছে যে ইন্টিগ্রেট করে, রিপারপোজ করে তাদেরকে ট্রেনিং দাও, সেখানে ওষুধ দাও, ওষুধের কথা বলা হয়েছে, সেখানে ইকুইপমেন্ট দাও, এবং সেটা চালানোর জন্য যেটা লাগবে ওই যে আপনার সংস্কার, যেটা প্রশাসনিক যে কাঠামো যেটা বলা হয়েছে, কারণ এটা কমিশন না থাকলে বা ওই যে বাংলাদেশ হেলথ সার্ভিস যেটা বলা হয়েছে সেটা, কারণ যখনই পর্যন্ত হেলথের ট্রেন্ড লোকজন এটা হ্যান্ডেল না করছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি বাজেট চাওয়াও যায় না, বাজেট খরচও করা যায় না, এবং এফিসিয়েন্টলিও খরচ করা যায় না। তাহলে সেই জন্য কিন্তু আপনার ওই কাঠামোগত যে পরিবর্তনগুলো সেগুলো লাগবে, সেটা একটা ইন্টিগ্রেটেড। সুতরাং আপনারা দুজনেই মনে করছেন যে কাঠামোগত জায়গাগুলোকে আগে পরিষ্কার করা উচিত? আমার মনে হয় একসাথেই করতে হবে, দুটো একসাথেই করতে হবে। কারণ হচ্ছে যে কাঠামোগত পরিবর্তনের সাথে সাথে, এটা সংস্কার কমিশনের এই রিপোর্টের দুর্বলতা, যেটা রিকমেন্ডেশনগুলোকে লিঙ্ক করা হয়নি। যেমন কমিশনে যখন বলা হচ্ছে যে একটা স্থায়ী কমিশন করা হবে, বাংলাদেশ হেলথ সার্ভিস করা হবে, পরে একটা পাবলিক সার্ভিস এর মাধ্যমে সেটা নিয়োগ দেওয়া হবে, এগুলো যদি লিঙ্ক করা হতো যে এই জিনিসগুলো এই সার্ভিস ডেলিভারিতে কোথায় যে এটাকে লিঙ্কেজ হবে, ফাইন্যান্সিংয়ের ক্ষেত্রে কিভাবে এটা অপটিমাইজেশন হবে, রিসোর্স কিভাবে বেশি আনা যাবে, এগুলো যদি লিঙ্ক করা হতো একটা ফ্রেমওয়ার্কের মাধ্যমে, তাহলে কিন্তু এই রিপোর্টটা আরও সুন্দর হতো, আরও গোছানো হতো। সেইটা হয়নি। এটা আমার মনে হয় যেটা হচ্ছে যে চ্যাপ্টার বাই চ্যাপ্টার করতে গিয়ে এই লিঙ্কগুলো করা হয়নি। দেখেন যে একই ধরনের রিকমেন্ডেশন এক চ্যাপ্টারে দেওয়া হয়েছে, সেই রিকমেন্ডেশন কিন্তু প্রায় প্যারালাল রিকমেন্ডেশন কিন্তু অন্য চ্যাপ্টারও আছে না। যেমন ধরেন আমি যদি এভাবে বলি যে আমার যদি আলাদা সার্ভিস তৈরি হয়, তাহলে তো কি বেতন কাঠামো এখন মানে ডাক্তার যারা আছেন, সরকারি ডাক্তার যারা আছেন বা নার্স যারা আছেন বা টেকনিশিয়ান যারা আছেন, তাদের সেই বেতন কাঠামোটাও তো বাজারসম্মতভাবে, বেতন কাঠামো বাজারসম্মত যদি না হয়, তাহলে আপনি বাজেটটা বাড়াবেন কোথায়? আমার মানে সরকারি বাজেট তো আমরা জানি যে আমার আগে অ্যাক্টিভিটিস বাড়াতে হবে, আমার প্রোগ্রাম দিতে হবে, আমার লোকজনকে রিক্রুট করতে হবে, আমার তো হাজার হাজার মানুষ রিক্রুট করা হয়নি। সেই ক্ষেত্রে কি এখন যারা আছেন সরকারি হাসপাতালের ডাক্তাররা আছেন, তারা অন্তত তো আবার প্রাইভেট প্র্যাকটিস করেন, এবং অনেক ক্ষেত্রেই এই অভিযোগ আছে যে তারা এই কারণে সরকারি জায়গায় হয়তো মনোযোগী হন না, হয়তো রোগীদের ভিতরে সেই ধরনের বিষয় থাকে যে তারা বেশি সময় থাকেন না, কারণ তাদের প্রাইভেট প্র্যাকটিসে যেতে হবে।
তো সেই জায়গাগুলোতে মানে মনোযোগী হওয়ার প্রয়োজন আছে কিনা, যে কতখানি তারা বাইরেও যেতে পারবেন, কতখানি তারা ভিতরে যেতে পারবেন, এই রেগুলেশনগুলোও জরুরি হয়ে যাচ্ছে কিনা? সেটাও জরুরি হচ্ছে, সেটা ওখানে রিপোর্টে আছে কিনা আমার জানা নেই। যেটা ধরেন যে শ্রীলঙ্কাতে যেটা আছে, ওদের যে অফিস আওয়ারটা সেটা কিন্তু 4টা পর্যন্ত, ওরাও 8টা 8:30টায় শুরু করে। ওরা 8 ঘন্টা 10 ঘন্টা কাজ করে, ওখানে 8 ঘন্টার বেশি কাজ করে। আমাদের এখানে 2টো পর্যন্ত কাজ করে, ওরা কিন্তু 8 ঘন্টা কাজ করে। 8 ঘন্টা, এই যে 2 ঘন্টা তারা বেশি যে কাজটা করছে সেটার জন্য তাদেরকে কিন্তু এই যে 2 ঘন্টা যে অ্যালাউন্স যেটা সেটা দেওয়া হচ্ছে। দ্যাট মিনস সবাই কিন্তু সেটা কাজ করছে, এবং অনেক ডাক্তার ওই 4টা পর্যন্ত কাজ করার পরে সে কিন্তু আর প্রাইভেটে যাচ্ছে না, যাওয়ার দরকার হচ্ছে না, কারণ সে কিন্তু একটা এডিশনাল অ্যালাউন্স এখান থেকে পেয়ে যাচ্ছে যে সে অতিরিক্ত কাজ করার সময়। আমাদের এই রকম রেকমেন্ডেশন হয়তো এখানে আসে না, আমাদের হয়তো এগুলো দরকার ছিল। কিন্তু স্টিল আমরা যেটা মনে করি, শিমুল যেটা বললেন যে এটা তো একটা রিপোর্ট, এই রিপোর্ট ইমপ্লিমেন্টেশন করতে গিয়ে যে অন্য যে সেন্স করা যাবে না সেটা তো না, আরও রেলিভেন্ট সেন্সগুলো বা যেটা রেলিভেন্ট সেই সেন্সগুলো করা যেতে পারে, যেটা ইমপ্লিমেন্টেবল সেগুলো করা যেতে পারে। সো এই আলোচনাগুলো চলে আসতে হবে। আমি এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, আলোচনায় আবার ফিরবো। জানতে চাইবো স্বাস্থ্য কমিশনের যে রিপোর্ট আছে তার সুপারিশ বাস্তবায়নে কি করা যেতে পারে, এবং সবচাইতে গুরুত্বপূর্ণ আমাদের বাজেট আসছে, তার ভিত্তিতে আমরা কি ধরনের সুপারিশ গ্রহণ করতে পারি। আমাদের সাথে থাকবেন। আরে জামাইরে আগে দাও। দিতাছি তো। জামাই কতদিন পরে আসলো। আম্মা, আপনার হাতের তরকারির মজাই আলাদা। কি সুন্দর কালার, জুত মতন সেদ্ধ, বিশেষ করে ডাইলের যা কালার আর স্বাদ। সবাই তো টিউবওয়েলের পানিতে রান্না করে, আমি রান্না করি পুকুরের পানি দিয়ে। কোন কি? পুকুর তো খোলা, পুকুরের পানিতে মানুষ গোসল করে, কাপড় চোপড় কাচে, হাঁস ভাসে সেই পানিতে। সেই পানি দিয়ে আপনি রান্না বান্না করছেন, কাম সারছি। মরে যাবেন তো আম্মা, একদম মরে যাবেন। কই মরি নাই তো এখনো। বুঝছি, এই জন্য আব্বা আপনি মাঝে মাঝে সাবিয়াও পেটের সমস্যায় ভোগে। থামো, এই তুমি সব সময় সবার ভুল ধরো কেন? না রে মা, জামাই বাবাজি ঠিক কথাই কইছে। শুধু আমরা না, আমাকে পুকুরের পানি যারাই ব্যবহার করে তারা প্রত্যেকেই পেটের সমস্যায় ভোগে। অনেকে রান্না বান্নার সময়, খাওয়ার সময় নিরাপদ পানি ব্যবহার করে, কিন্তু খাওয়ার আগে থালা বাসন ধোয়, গ্লাস ধোয়, এমনকি নিজের হাতও ধোয় পুকুরের পানি দিয়া, ট্যাপের পানি দিয়া। হ ঠিকই তো, তাই তো করি। শোনেন আম্মা, রান্না ও খাবারের জন্য নিরাপদ পানি ব্যবহার করুন। পুকুর কিংবা নদীর পানি পান করবেন না। পানি পান করার আগে ফুটিয়ে নেবেন। সেটা সম্ভব না হলে ব্লিচিং পাউডার, ফিটকিরি বা পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট দিয়ে পানি নিরাপদ করে নিন। ফল ও সবজি কাঁচা খেতে হলে নিরাপদ পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিন। সবজি ও ফলমূল কাটার আগে 1 চামচ লবণ নিরাপদ পানিতে মিশিয়ে কমপক্ষে 30 মিনিট ভিজিয়ে রাখলে শাকসবজি ও ফলমূলে থাকা রাসায়নিক পদার্থের ক্ষতিকারক প্রভাব বহুলাংশে কমে যায়। পানিই জীবন, যদি তা হয় নিরাপদ। দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কেমন আছে অর্থনীতি এই অনুষ্ঠানে। আমি তৌফিকুল ইসলাম খান। আজ কথা বলছিলাম স্বাস্থ্য কমিশনের যে রিপোর্ট এসছে তার সুপারিশ বাস্তবায়নে আমরা কিভাবে কাজ করতে পারি। প্রফেসর শিমুল, আপনার সাথে বিরতির আগে আলোচনা হচ্ছিল, আপনি বলছেন যে বাজেটের বরাদ্দ বাড়ানোর কথা বলেছে। দুটো বিষয় বলেছে, একটা হলো যে বাজেটের 15% দেওয়ার কথা, অথবা জিডিপির 5%। তো এইটা আমরা দেখেছি যে বেশ কয়েকটি রাজনৈতিক দলের যে বিভিন্ন ধরনের আলোচনা হচ্ছে, বিশেষত আমি বলবো যে বিএনপির যেই 31 দফা আছে সেখানেও ওনারা বলেছেন যে 5% স্বাস্থ্য খাতে দেওয়া জিডিপি। এটা তো কঠিন একটা ব্যাপার, কারণ হলো যে এটার অর্থ হলো যে আমাদের এখন 1%-এরও কম দেওয়া হয়, বাস্তবায়ন হয় বোধহয় 0.6 থেকে 0.7%। তার মানে আসলে 7 গুণ করার কথা বলা হচ্ছে স্বাস্থ্য খাতে। হ্যাঁ, কিন্তু আপনি যদি বলেন যে সামনে বাজেট আসছে, সেই বাজেটের ভেতরে কিছু কিছু রিফ্লেকশন করা যাবে কিনা, বা কোথায় বরাদ্দগুলো দেওয়ার ব্যাপারে
আগামী 2-3 বছরে চিন্তা করতে হবে, সেই বিষয়গুলোকে যদি হাইলাইট করতে চান। হ্যাঁ, মূলত যে সাজেশনগুলো আসছে এটা মোটামুটি সবাই জানে যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা রিকমেন্ড করে, এখন সেই রিকমেন্ডেশনটা দিয়ে দেওয়া হয়েছে। 5% এটা আসলে বাস্তবিক নাই, এই বছরই করার কোনো সুযোগ আমি না, দেখছি মানে না। আগামী- লং টার্মে করা আমি জানি যাবে না কয় বছরে এটা সেটা আমার মনে হয় না ওরকম স্পেসিফিক কোনো গাইডলাইন দেওয়া হয়েছে। তার সুপারিশ করেছে 5% বরাদ্দ দেওয়ার জন্য। যে আলোচনাটা খুব ইম্পর্ট্যান্ট, আপনি যদি দেখেন বিশ্বে যতগুলা হেলথ সেক্টর রিফর্ম হয়েছে সেটার সাথে সাথে ট্যাক্স রিফর্মটা খুব জড়িত। কারণ হচ্ছে আপনি যখন যদি কোরিয়ার এক্সাম্পল দেন, তারা যখন সোশ্যাল হেলথ ইন্স্যুরেন্সে গেল তখন যেটা হলো যে যেই ধরনের কোম্পানিতে মিনিমাম 10 জনের বেশি চাকরি করে তাদের কিন্তু ইন্স্যুরেন্সের আওতায় আনা বাধ্যতামূলক। তা আপনি ওখানে তাহলে আপনি তাকে বাধ্য করছেন, তাহলে তার ট্যাক্স কী হবে? কর্পোরেট ট্যাক্স কি আগের সমান থাকবে না কম হবে? এই যে প্রতিটা যেই স্যার যেটা বললেন কানেকশনটা খুবই দরকার ছিল। আমি 5%টা কোত্থেকে আসবে খুবই ইম্পর্টেন্ট, এবং সেটা আমি পুরো যে ট্যাক্স সিস্টেম এটাকে আমার রিভিশন দরকার আছে কিনা, যদি রিভিশন করতে হয় কোন কোন জায়গায় করব, সেই জায়গাটা যদি আমরা না আনতে পারি তাহলে কিন্তু এক হলো টাকাটা আসবে না। এবার দ্বিতীয় কথা হলো টাকাটা আসলো কিন্তু খরচ করব কোথায়? যে 5% যে আমি দিব, যেটা আমরা দিচ্ছি এখন কোথায় সেটাই দিব? খরচ হচ্ছে না, সেটাই খরচ হচ্ছে না, তাহলে আমরা কি নতুন অ্যাক্টিভিটিস দিতে হবে? এটা তো বড় অভিযোগ করা হয়, মানে অর্থ মন্ত্রণালয় থেকে অন্তত তারা বলেন যে আমরা বেশি বরাদ্দ দিয়ে লাভ কি ওনারা খরচ রাইট, করতে পারেন। এইটা কিন্তু কেন হচ্ছে না? আপনি যদি একটু পিছনের দিকে যান, সেটা হলো এই গত 30-40 বছর ধরে একই বাজেট দেওয়া হচ্ছে বা একই অ্যাক্টিভিটিসের সাথে 5% অ্যাড করে নতুন বাজেট, কিন্তু আপনি তো অ্যাক্টিভিটিস বাড়াতে হবে। কেন খরচ হচ্ছে না? অ্যাক্টিভিটিসগুলো বাড়ান। ঔষধের দুষ্প্রাপ্যতা আছে, পাচ্ছে না লোকজন, ডায়াগনস্টিক্স ঠিক মতো হচ্ছে না, আপনার অনেক সার্ভিস, নতুন নতুন সার্ভিস আসার দরকার, মেন্টাল হেলথ সার্ভিসগুলো এখন বাড়ানো দরকার, আপনার বয়স্কদের জেরিয়াট্রিক কেয়ার যেটা বলে বয়স্কদের জন্য যেই সার্ভিসগুলো সেগুলো দরকার, এনসিডির ফোকাস এখন একটু বাড়ানো দরকার, সেগুলো তো আমরা অ্যাক্টিভিটিস তো বাড়াচ্ছি না। আরবান হেলথ পুরাপুরি এখানে এটা কি বলবো একটা বিশৃঙ্খল অবস্থায় আছে। না, যেমন তা আপনি এখানে ইনভেস্ট করলেই তো আপনার খরচ বাড়বে। একটা কথা যেটা বিরতির আগে প্রফেসর হামিদ বলছিলেন যে সরকারি হাসপাতালে ডাক্তাররা 2টা পর্যন্ত থাকেন, হয়তো এটাকে উনি বলেছেন শ্রীলঙ্কার কথা 4টা এক্সটেন্ড পর্যন্ত করা। থাকেন। তা আমাকে যেমন অনেক আমরা যখন কাজ করেছি তখন আমাদের অনেক গার্মেন্টস কর্মীও বলেছেন যে যে সময়ে আসলে সরকারি হাসপাতালে ডাক্তাররা থাকেন আমরা তো ওই সময় যেতে পারি না, আমাদের কাজ থাকে সকাল 8টা থেকে, আমরা তো বের হতে হতে সন্ধ্যা হয়ে যায়, সন্ধ্যায় তো আর ডাক্তার পাওয়া যায় না, আমরা কিভাবে দেখাবো? তো সেই বিষয়গুলো কি বিবেচনার দরকার আছে কিনা যে আসলে মানে মানুষ একটা কর্মজীবী পরিবেশের ভিতরে, এবং যেটা আপনি বলছেন যে শহরাঞ্চলে খুব বেশি তো আমাদের সরকারি পরিষেবার মানেই হলো খুব বড় হাসপাতালে যেতে হয়। রাইট, এবং আরও বিষয় আমরা একটা স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট থেকে আমরা কয়েক বছর আগে একটা গবেষণা করেছিলাম, স্যার আমরা একই টিমে ছিলাম। সেখানে কিন্তু মার্জিনালাইজড পপুলেশন যারা মোটামুটি নিম্ন আয়ের, যাদের সমস্যাটা বেশি, তারা কী কারণে কী ধরনের প্রবলেম ফেস করে ওখানে কিন্তু বলেছে, ধরেন একজন ড্রাইভার, সে হয়তো সকালে তার মালিকের ছেলে মেয়েকে ড্রপ করতে হয়, বাই দ্যাট টাইম সে বাসায় আসে, তার কিন্তু আর হসপিটাল তখন আর খোলা নাই, সরকারি হসপিটাল খোলা নাই, তার তো বেসরকারি হসপিটাল যাওয়ার কোনো উপায়ই নেই। এরকম জায়গাগুলো কিন্তু গ্যাপগুলো আছে, যে মার্জিনালাইজড পপুলেশন যাদের আসলে সমস্যাটা বেশি, তাদের জন্য আমরা তো বিকালে ব্যবস্থা করতে পারি নাই, কিন্তু এই বিকালে তো খোলা আছে আমাদের সরকারি ডাক্তারই তো। আপনি যদি প্রাইভেট ক্লিনিকগুলো দেখেন, এর কারা, এখানে তো প্রাইভেট ডাক্তার খুব বেশি নাই, সরকারি লোকজনই আছে। আমরা যদি একটা ব্যবস্থার মধ্যে আনতে পারি যে অ্যাটলিস্ট যদি আমরা লিমিটেড স্কেলও চালু করতে পারি, তাহলে তো এই সার্ভিসটা পায়। প্রফেসর হামিদ, আমরা আলোচনার একদম শেষ দিকে আছি। একটা বড় বিষয় থাকে অর্থায়নের ভিতরে যে এটার খরচটাকে আমরা সুশাসনের ভিতরে আনতে পারি কিনা, এই চ্যালেঞ্জগুলো থাকে, এবং যেই সুপারিশগুলো আছে তার মধ্যে বেশ কিছু সার্ভিস বাড়ানোর কথা বলছেন। আমি একটা তো ওষুধের প্রাপ্যতার কথা কমিশন রিপোর্টে সরাসরি বলা আছে, আর একটা বড় জায়গা হলো যে আমাদের ল্যাবরেটরি টেস্টের টেকনিশিয়ান নাই এবং সরকারি পর্যায়ে এটা নেই। কিন্তু সার্বিকভাবে আমাদের খরচের করার ক্ষেত্রে সুশাসনের বিষয়টা কতখানি গুরুত্বপূর্ণ? সুশাসনের মেইন যে জায়গাটা আসে সেটা হচ্ছে যে পার্চেজিং, কেনাকাটা, প্রকিউরমেন্ট, এইগুলোর সাথে যে সমস্ত নিয়মকানুন, আইন এবং প্রতিষ্ঠানগুলো জড়িত, সেইগুলো যদি প্রথমে নিয়মকানুনের কিছু প্রবলেম আছে, বিশেষ করে আমাদের যে প্রকিউরমেন্ট অ্যাক্ট, প্রকিউরমেন্ট রুল আছে, সেটা আসলে হসপিটাল বা হেলথ সার্ভিস ফ্রেন্ডলি না। এটা মূলত হচ্ছে ইঞ্জিনিয়ারিং যে সমস্ত প্রকিউরমেন্ট আছে সেটার জন্য, রোডস অ্যান্ড হাইওয়ে অমুক এটার জন্য ঠিক আছে, কারণ এটা মূলত ইঞ্জিনিয়াররাই তৈরি করেছে আর কি। সেই জায়গাগুলোতে আমাদের একটু রিল্যাক্স করতে হবে যে স্বাস্থ্য খাতের জন্য কেন কেনাকাটাটা, কেন অজস্র কেনাকাটা,
ধরেন ইঞ্জিনিয়ারিং খাতের কেনাকাটা রোডস অ্যান্ড হাইওয়েতে লিমিটেড কতগুলো কেনাকাটা, ওদের রেট করা আছে যে একটা স্কোয়ার ফিটে কত কনস্ট্রাকশন রেট কত আছে, এখানে তো সেটা নাই, অজস্র কেনাকাটা। তো সেই জন্য যদিও এখানে বলা হয়েছে ইজিপির কথা, রিকমেন্ডেশন বলা হয়েছে ইজিপির কথা, কিন্তু ইজিপি দিয়ে শুধু হবে না, এখানে হ্যাঁ মানে ইজিপি আছে সেটা বাধ্যতামূলক করার কথা বলা হয়েছে, বাট সেটা না, আমাদের এই প্রকিউরমেন্ট অ্যাক্ট রুলস এখানে একটা বড় পরিবর্তনের দরকার আছে। দ্বিতীয় যেটা সেটা হলো আমাদের অডিট সিস্টেম কোনোভাবে স্বাস্থ্য খাতের কেনাকাটার জন্য এটা ফ্রেন্ডলি না, কারণ এটা যদি প্রপার নিয়মকানুন ফলো করেও যদি মানে এটা করা হয় তাহলে সে অডিটরকে ঘুষ দিতে হবে। সে ঘুষটা কোথায় পাবে? তার তো বাজেটে দেওয়া নেই। আপনার অ্যাকাউন্টস অফিস, সেখানেও ঘুষ দিতে হয়, সেই ঘুষটা কোথা থেকে দিবে? কিন্তু এটা কিন্তু স্বাস্থ্য খাতের বাইরের জিনিস। স্বাস্থ্য খাত যে খরচ করতে পারছে না, এটা হলো স্বাস্থ্য খাতের ভিতরে যেরকম প্রবলেম আছে, ক্যাপাসিটির প্রবলেম, অ্যাডমিনিস্ট্রেটিভ প্রবলেম, সেটা আছে। আর স্বাস্থ্য খাতের বাইরেও কিন্তু একটা বড় প্রবলেম আছে যেটা ইনজেক্টেড হচ্ছে। আপনার হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, এটা স্বাস্থ্য খাতের ভিতরে হলে সেটা আলাদা একটা ডিপার্টমেন্ট। পিডব্লিউডি যেটা ডিস্ট্রিক্ট হসপিটাল আর অ্যাবভ দেখে, সেটা স্বাস্থ্য খাতের বাইরের জিনিস। আবার স্বাস্থ্য খাতের ভিতরে টেমু এই যে সিএমএসডি, এরকম অনেক কিছু আছে। ওখানেই বলা হয়েছে যে কমিশন হবে, স্থায়ী কমিশন হবে, সেইগুলোকে ইন্টিগ্রেট করে যদি এটাকে ইন্টিগ্রেট করা যায়, সে কথাগুলো ওখানে কিছু বলা হয়েছে। সো এই জায়গাগুলোতে যদি হাত না দেওয়া যায় তাহলে হবে না। অনেকেই বলেন যে ম্যানেজমেন্টের বিষয়টাই তো আসল। তো এই ম্যানেজমেন্টটা কি এখন তো খুব সেন্ট্রালাইজড, আমাদের সব স্বাস্থ্য খাতের সকল ধরনের বিষয় সেন্ট্রালাইজ। এই সেন্ট্রাল থেকেই এটাকে নিয়ন্ত্রণ করা, নাকি এটাকে আরেকটু ডিসেন্ট্রালাইজ করার জন্য করলে কোনো সুবিধা হবে? কারণ আমি প্রশ্নটা যদি শেষ করি, একটা বড় যেটা আমাদের অভিযোগ আছে সেটা হলো আমাদের, এবং এটা সত্যি, সেটা হলো যে আমাদের রিমোট এলাকায় বা মানে যত আপনি দূরবর্তী জায়গায় যাবেন রাজধানী থেকে, তত আপনার ওখানে যাওয়ার আগ্রহ কম থাকে, ফলে পোস্টিংও নিতে চায় না। আমরা যেটা বলেছিলাম, এবং 2000 সাল অনর থেকে আমি বলে আসতেছি এই কথাগুলো। 2000 সালে আমি একটা প্রথমে লেখা লিখছিলাম কোভিডের ভিতরে, সেখানে ক্যাটাগরিক্যালি বলেছিলাম, এবং তারপরে অনেক আলোচনা হয়েছে, এটা ক্যাবিনেটও আলোচনা হয়েছে। সেটা হচ্ছে যে স্বাস্থ্য খাতের এই অ্যাডমিনিস্ট্রেশন স্ট্রিমটাকে একটু আলাদা করে দেওয়া। দ্যাট মিনস যারা অ্যাডমিনিস্ট্রেশনে থাকবে, স্বাস্থ্যের অ্যাডমিনিস্ট্রেশনে, তারা ডাক্তার হোক, বাট সেটা জীবনের শুরু থেকে তারা শুধু এই জিনিসটাই করবে, এবং তারা তাহলে পরিপক্ক হয়ে উঠবে। এবং এই ব্যক্তিটা যখন সেক্রেটারি হবে বা হেড অফ দ্য ইনস্টিটিউশন হবে, তখন কিন্তু সে ম্যানেজারিয়াল বিষয়টা জানে। আমি জানি না সেই বিষয়টা এখানে রিপোর্টে বলা হয়েছে কিনা, যেহেতু আমার পুরোপুরি পড়া হয়নি। তবে যেটা শুনেছি সেটা হচ্ছে যে উপজেলার যে এখন যে ইউএসএফপিও, উনি মূলত হচ্ছে যে পাবলিক হেলথের দায়িত্ব থাকবে, কিন্তু সাথে সাথে কিন্তু যে হসপিটাল যেটা উপজেলা হেলথ কমপ্লেক্স, সেটা নাম পরিবর্তনের সাজেশন করা হয়েছে, সেটাকে উনি মনিটরিং সুপারভিশন করবে। এইরকম একটা সাজেশন আসছে, সেটাও খারাপ না সেটা যদি হয়, কিন্তু ওই উপজেলা হেলথ কমপ্লেক্সে যিনি ম্যানেজার আছেন তাকেও কিন্তু এই ম্যানেজারিয়াল ট্রেনিংটা লাগবে, এবং তার ধারাটা কিভাবে শুরু হচ্ছে। সে যদি এই একইভাবে মেডিকেল ধারা থেকে ওখান থেকে যায় তাহলে হলো না, তাকে কিন্তু আলাদা যদি জীবনের শুরুতে, দ্যাট মিনস বিসিএস এর শুরুতেই তার চয়েস থাকবে যে সে কি অ্যাডমিনিস্ট্রেশনে যেতে চায়, কি সে হেলথ সার্ভিসে যেতে চায়, সে কি এডুকেশনের টিচিংয়ে যেতে চায়, বা পাবলিক হেলথে যেতে চায়। এইরকম 4টা ধারা যদি তৈরি করা যেত তাহলে হতো। তাদের দুজনকেই অনেক ধন্যবাদ। আমাদেরকে অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। দর্শক, আমরা স্বাস্থ্য খাতের কমিশনের রিপোর্টের বিভিন্ন দিক আলোচনায় ফিরলাম। আমরা নিঃসন্দেহে এই রিপোর্টের সুপারিশগুলো বাস্তবায়নের জন্য এখন সরকার না, সামনে যে রাজনৈতিক দল যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন তাদেরও এটার ভেতরে একটা গুরুত্বপূর্ণ মনোযোগ থাকবে, এটা আমরা আশা করি। এবং দিন শেষে সাধারণ মানুষ হিসেবে আমরা সুলভ মূল্যে আমাদের ঠিক গুণগত স্বাস্থ্যসেবা পাবো, এই আশাটাই আমাদের সবচাইতে মনের ভেতরে আছে। এবং বাংলাদেশের উন্নতির জন্য একটা স্বাস্থ্যবান জাতি খুবই গুরুত্বপূর্ণ। আমাদের সাথে থাকবেন, আমরা আবার আলোচনায় ফিরব। এরপরে কথা বলবো অর্থনীতির অন্যান্য দিক নিয়ে, জানতে চাইবো কেমন আছে অর্থনীতি।